আমি যখন কোনো ডকুমেন্টারি দেখি, ডকুমেন্টারি দেখতে দেখতে যে ডেটাগুলো প্রসেস করি তার থেকে আমার যে রাজনৈতিক দর্শন, যেটা দেখি ঠিক বা ভুল, তা মাঝে মাঝেই ছাঁকা দিয়ে বলে দেয় না তুমি ঠিকই ভাবছো বা তুমি ভুল ভাবছো। আমি একটা ডকুমেন্টারি দেখছিলাম ব্যাঙ্গালোরের লেক এবং ব্যাঙ্গালোরের জলের ক্রাইসিস। তা একটা অদ্ভুত ডেটা আপনারা দেখতে পাবেন, এবং এটা আমি করিমপুর অঞ্চলেও দেখেছি। সো বেসিক্যালি ইটস নট অ্যান অ্যানেকডোটাল কোরিলেশন, দিস ইজ হোয়াট আই হ্যাভ সিন। এবং এটা আমার খুব জোর গলায় বলা উচিত আজকে, কারণ আজকে আমি এতগুলো এভিডেন্স দেখতে পাচ্ছি। আই শুড প্রাউডলি স্পিক দিস, দ্যাট আই ওয়াজ সো রাইট। তো কি হলো না, ব্যাঙ্গালোর শহরটা স্পট করেছিল কেম্পেগোড়া, বিজয়নগর এম্পায়ারে। কিন্তু ব্যাঙ্গালোরের সমস্যা হচ্ছে কি, ব্যাঙ্গালোর একটা ভ্যালি, একটা পুরো বসে আছে এবং সেখানে কোনো জল ছিল না। তো বিজয়নগর এম্পায়ার বললো আচ্ছা, ব্যাঙ্গালোরে যখন জল নেই তখন কি করবেন, ব্যাঙ্গালোরে কোনো নদী নেই। তো ব্যাঙ্গালোরে সেই জন্য করা হয় কি, উনি অনেকগুলো কানেক্টেড লেক কাটেন। এবং ব্যাঙ্গালোরে আজ থেকে 150 বছর আগে প্রায় 200-র কাছাকাছি কানেক্টেড লেক ছিল, অর্থাৎ বড় বড় পুকুর কাটা হলো ব্যাঙ্গালোরের আশেপাশে, যেগুলো ব্যাঙ্গালোরে প্রচুর বড় লেক বলা হয়, কেটে সেগুলোর মধ্যে ক্যানেল দিয়ে লেক কানেক্ট করে দেয়। যে বৃষ্টির জল আসবে, বৃষ্টির জল করবে, দিয়ে সেইভাবে করবে, তাহলেই ব্যাঙ্গালোরের মতো এত মনোরম পরিবেশে লোককে জল সাপ্লাইটা দিতে পারবে, রাইট? সো দিস ওয়াজ হোয়াট ওয়াজ দ্য অরিজিনালি প্ল্যান্ট বাই কেম্পেগোড়া, যার নামে ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা তৈরি হয়েছে। তারপর ব্যাঙ্গালোরে যথারীতি বিজয়নগর এম্পায়ারের পর অনেক হাত বদল হয়েছে। কিছুদিন এটা মারাঠাদের হাতেও ছিল, নিজামের হাতেও ছিল, মাইসোরের রাজবংশের হাতে ছিল, তারপর ব্রিটিশদের হাতেও ছিল, রাইট? ইন অল দ্য টাইম, যতদিন এটা ডিক্টেটোরিয়াল গভর্নমেন্টের আন্ডারে ছিল, অর্থাৎ কোনো গণতন্ত্র আসেনি, এগেন আই রিপিট, যতদিন কোনো গণতন্ত্র আসেনি, ব্যাঙ্গালোরের বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম কিন্তু ফেল করেনি। তারা দেখা যাচ্ছে কি, আমরা ব্রিটিশ পর্যন্ত যেটা দেখবো, যে কেম্পেগোড়া বোধহয় গোটা 20 মতো লেক খনন করেছিল। এবং ব্রিটিশ আমলে যেহেতু ব্যাঙ্গালোরে আস্তে আস্তে জনবসতি বাড়তে থাকে, তারা জনবসতির সাথে সাথে লেকের সংখ্যাও বাড়াতে থাকে, এবং সেটা আস্তে আস্তে 200-র কাছাকাছি লেকে চলে যায় ব্যাঙ্গালোর একসময়। এখন ব্যাঙ্গালোরে সব মিলে বোধহয় 20খানার মতো লেক বেঁচে আছে। না, ওয়াই দিস ইজ ইম্পর্ট্যান্ট, যতদিন ব্যাঙ্গালোর কোনো রাজতন্ত্রের আন্ডারে কাজ করেছে, সে ব্রিটেনের রানীর আন্ডারেই থাকুক, বিজয়নগরের আন্ডারে থাকুক, মারাঠাদের আন্ডারে থাকুক, ব্যাঙ্গালোরের ইকোসিস্টেমকে কেউ ক্ষতি করেনি, বরং ব্যাঙ্গালোরের ইকোসিস্টেমকে আরও বেশি লেক বানিয়ে তারা কিন্তু ভালো করেছে, ঠিক আছে? এইবার আপনি দেখুন, যেই মুহূর্তে ভারত স্বাধীন হয়েছে এবং ব্যাঙ্গালোরে জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, আই রিপিট, কারণ আমরা জনগণের শাসন এবং গণতন্ত্রকে তো খুব গ্লোরিফাই করি, সেই জন্য আমি একটু বলছি, জনগণের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, খুব শার্পলি লেকগুলোর অবস্থা খারাপ হতে শুরু করেছে। দ্য সেম থিং আই হ্যাভ সিন ইন করিমপুর অলসো। আমি একটা জিনিস অবজার্ভ করেছিলাম, সবাইকে চ্যালেঞ্জ করেছিলাম, কেউ আমার এই চ্যালেঞ্জ নেওয়ার সাহস রাখেনি। যারা গণতন্ত্রের পক্ষে বিশাল গলা ফাটায়, আমি বলবো আপনারা করিমপুর, মুর্শিদাবাদ, নদিয়া এই বেল্টগুলোতে যান, গেলে দেখবেন 1947-এর আগে ব্রিটিশরা কত ক্যানাল কেটেছিল, ক্যানাল, নদীগুলোকে কানেক্ট করার এবং জলের জন্য। কারণ কি, তখন গ্রাউন্ড ওয়াটার, এখন কী হয়, প্রচুর ডিপ টিউবওয়েল করে পাম্প করে ভূগর্ভস্থ জল কমিয়ে, মানে সোজা কথা, মাটির বারোটা বাজিয়ে, মাটির তলায় জলের বারোটা বাজিয়ে চাষাবাদ হয়। এইটা হচ্ছে ভারতের বর্তমান চাষাবাদের স্ট্যান্ডার্ড, ঠিক আছে? আগে তো সেটা ছিল না, কারণ অত ইলেকট্রিসিটি নেই, পাম্প পাবে কোথায়? চাষিদের একমাত্র ওয়ে আউট ছিল হচ্ছে এই ক্যানালগুলো নদী থেকে। সে করিমপুর, নদিয়া, মুর্শিদাবাদ অঞ্চলে যত ক্যানাল কাটা হয়েছে সব দেখবেন ব্রিটিশ আমলের আগে। আর তারপর দেখবেন সব ক্যানাল আজকে আমাদের স্বাধীন গণতন্ত্র সেই ক্যানালগুলোকে, সেই নদীগুলোকে মেরে ফেলেছে এবং বুঝিয়ে দিয়েছে। তো ভারতীয় গণতন্ত্রের যারা মহান বলেন, মহান মহান করে চেঁচান, আমি চেঁচাইনি কোনো দিন, তাদের কাছে আমার প্রশ্ন, এই গণতন্ত্রের আগে যতদিন রাজতন্ত্র ছিল, হ্যাঁ হয়তো লোকজনের উপর অত্যাচার হয়েছে, তবে পৃথিবীর ওপর অত্যাচার হয়নি। অন্তত সবাই জানতো সেখানে, ধরুন জমিদারি আমলে, যে চাষাবাস বন্ধ হয়ে যাবে যদি খালগুলো বন্ধ হয়। ব্রিটিশ আমলে খালগুলোর রেগুলার সংস্কার হতো। একবার ভারত গণতন্ত্র পেয়ে গেল, খালের নাম বাবার নাম হয়ে গেছে, প্রত্যেকটা খাল বুঝে গিয়ে সেখানে এখন চাষাবাদ হচ্ছে করিমপুরের দিকে। তো ব্যাঙ্গালোরও
ইজ নো এক্সেপশন, ইটস দ্য সেম ট্রেন্ড। ভারত গণতন্ত্র হলো, ব্যাঙ্গালোরের মিউনিসিপ্যালিটি থেকে শুরু করে সব কিছু গণতন্ত্রের এতে এলো, চুরি হওয়া শুরু হলো, খুন হওয়া শুরু হলো। না, মানুষ চুরি মানুষ খুন নয়। ভারত এমন একটা জায়গা যেখানে নদী, খাল, বিল, লেক সব কিছু চুরি হয়, মেরেও ফেলা হয়। আমার চোখের সামনে আমার নদীটাকে মেরে ফেলেছিল, আমি সেটা ছোটোবেলা থেকে দেখে এসেছি। তো অবভিয়াসলি দ্যার আর রিজন। আমি ভারতের গণতন্ত্র নিয়ে খুবই বিটার, খুবই তিক্ত বলতে পারেন, ভীষণ রকমের তিক্ত। এবং একটা বড় তিক্ততার বড় কারণ হচ্ছে এই যে এরা পরিবেশকে রক্ষা করতে পারেনি, সমস্ত জলসম্পদ বুঝিয়ে দিয়েছে, এবং যার জন্যে অলরেডি ব্যাঙ্গালোর ভুগছে। ওকে, তো যারা গণতন্ত্রের মহান ধ্বজা ধারণ এবং খুব শঙ্কিত যে বিজেপি গণতন্ত্রের স্কোপ কমিয়ে দিচ্ছে, তাদের বলবো তো আপনাদের বেসিক ফান্ডামেন্টাল ইয়েটা কি, যে গণতন্ত্র ভালো, ফ্যাসিজম খারাপ, বা রাজতন্ত্র বা এটা খারাপ, রাইট? তো আমি তো তার কোনো প্রমাণই দেখতে পাচ্ছি না, কোনো প্রমাণ দেখতে পাচ্ছি না ইন দ্য ওয়ে যে দুবাই, সিঙ্গাপুর, কাতার, যেসব রাজতান্ত্রিক জায়গাগুলোতে আমি গেছি, এবং তার্কমেনিস্তান যাইনি আমি, দ্যাট ইজ দুবাই। কাতারে তো, দুবাই তো প্রচুর যায়, কাতার তো বেশ কয়েকবার গেলাম, সিঙ্গাপুরও কয়েকবার গেছি। সেখানে তো আমি দেখছি যে স্বৈরতন্ত্রের আন্ডারে লোকজন অনেক ভালো আছে, প্রকৃতিকে রক্ষা করা হচ্ছে। এবং ভারতেও যে এভিডেন্সগুলো আমি দিচ্ছি, দেখা যাচ্ছে স্বৈরতন্ত্র বা রাজতন্ত্রের আমলে অ্যাটলিস্ট নদীগুলো, জলতন্ত্র, বাস্তুতন্ত্র, ইকোসিস্টেম রক্ষা করা হতো। গণতন্ত্রে কিছুই হচ্ছে না, সেগুলো ধ্বংস করা হচ্ছে, যার ফলে মানুষই ধ্বংস হয়ে যাবে, বসবাসেরই যোগ্যতা থাকবে না। বসবাস না করতে পারলে কিসের গণতন্ত্র, কিসের রাজতন্ত্র? তো আমার মনে হয় এটা ভারতের, আমি বারবার করে বলছি, আমার একমাত্র ভিডিও নয়, অনেক ভিডিও করেছি, ভারতের গণতন্ত্র নিয়েই প্রশ্ন তোলা উচিত, যে আদৌ এই দেশটা গণতান্ত্রিক হইতে এর কোনো ভবিষ্যৎ আছে কি না। এই প্রশ্ন আমি আগেও তুলেছি, এখনও তুলব। এরা তো সবাই নেতাজি সুভাষচন্দ্রের ফ্যান, নেতাজির লেখা পড়তে পারেন। তিনিও মনে করতেন যে প্রথম 20 বছর ভারতের কোনো গণতন্ত্র থাকার দরকার নেই, ভারতকে স্বৈরতন্ত্রের আন্ডারে বা ডিক্টেটরশিপের আন্ডারে ভালো করতে হবে। উনি সোভিয়েত মডেল থেকে সেটা উৎসাহটা পেয়েছিলেন। বাট প্রথমে আমি এ ধরনের জিনিসগুলোতে বিশ্বাস করতাম না, তো যত ভ্রমণ করছি, যত দেখছি, যত তথ্য সামনে আসছে, আমার কাছে তো চোখের সামনে খুব ক্লিয়ার হয়ে যাচ্ছে এটা ভীষণ দরকার। কারণ ভারতে ধরুন সাউথ কোরিয়া 20 বছর ডিক্টেটরশিপ, সাউথ কোরিয়া বদলে গেল। সিঙ্গাপুর 30 বছরের ডিক্টেটরশিপ, সিঙ্গাপুর বদলে গেল। ভারত, আমার ধারণা অ্যাটলিস্ট 30 বছরের ডিক্টেটরশিপ দরকার, সিঙ্গেল পার্টি রুল, বেনিভোলেন্ট ডিক্টেটরশিপ, যাতে হুয়া করে ট্রান্সফর্ম করে। না হলে এই মানে হাফ এডুকেটেড, অর্ধশিক্ষিত, অশিক্ষিত, যারা অ্যাকচুয়ালি সোকল্ড বিজ্ঞ, কী বলে, ভারতীয় এবং বুদ্ধিজীবী, এদের নেওয়া যাচ্ছে না। ওকে, কারণ এদের কাছে কোনো ডেটা নেই যা দিয়ে প্রমাণ করতে পারবে যে ভারতের গণতন্ত্র মানুষের জন্য ভালো কিছু করতে পেরেছে। কারণ যেটুকু ওরা বলবে ভালো কিছু করতে পেরেছে, আমি গ্যারান্টি দিচ্ছি যদি বেনিভোলেন্ট স্বৈরতন্ত্র হতো তা 10 গুণ বেটার রেজাল্ট পেতাম, দ্য সেম প্যারামিটার।